আসসালামু আলাইকুম। সাদিয়া আফরিন জেরিন কোন ক্লাস? সাদিয়া আফরিন জেরিন কোন ক্লাস? দেখো লিভ নিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 11টা 3 তো বাজে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। এগারোটা 5 বাজে, মাত্র 10 জন হয়েছে আমি সহ। চ্যাট বক্সের চ্যাটে নাম লেখো সবাই। হ্যাঁ, নাম বলো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস।
আসসালাম। 11টা 6 বাজে, চ্যাট বক্সে বাকিরা সবাই লিখে ফেলো নাম রোলটা। চ্যাট বক্সে সবাই নাম রোলটা লিখে ফেলো, কেমন? ঠিক আছে, 11টা 8 বাজে, মাত্র 15 জনকে নিয়ে আমি শুরু করছি। মেয়েরা সবাই ভালো আছো? এরা সবাই কি ভালো আছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস। আমাকে সবাই শুনতে পাচ্ছ তো? জি মিস। আচ্ছা, আমরা এর আগে ক্লাসটা কয় তারিখে করেছিলাম? এর আগের ক্লাসটা আমরা করেছিলাম 11 তারিখে, তাই না? নাকি সরি সরি, 11 তারিখে না, 8 তারিখে। 8 তারিখে করেছিলাম, আর তারপরে আমরা একটা সপ্তাহ বন্ধ ছিল, সে কারণে আমাদের এক সপ্তাহ পরে আবার শুরু করছি। সবাই ভালো আছো মেয়েরা? সবাই ভালো আছো তো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো সবাই? জি মিস। আচ্ছা, 10 এর অ্যাসাইনমেন্টে কি তোমাদের আইসিটি এসেছে? নো মিস। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি তোমাদের এই সপ্তাহে, মানে 12 সপ্তাহে কি তোমাদের দিয়েছো? অ্যাসাইনমেন্ট কি ছিল এটা, মনে আছে সাবজেক্টটার নাম? মনে আছে তোমাদের? শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা, তোমরা 11 নম্বর সপ্তাহে কোন কোন সাবজেক্ট দুইটা দিয়েছো? আমরা তো ফিফথ উইকেটটা মাত্র করে জমা দিলাম। কি কি দিয়েছো একবার বলো তো? আমাদের ষষ্ঠ সপ্তাহে। আচ্ছা, যাই হোক, তোমাদের কথা আমি শুনতেই পেলাম না। মিস এখন আমাদের ষষ্ঠ সপ্তাহটা চলতেছে এই জন্য। এখন তোমাদের কত নম্বর সপ্তাহ? ষষ্ঠ। ষষ্ঠ। আচ্ছা, তোমাদের এটা পরে শুরু হয়েছে তাই না? তার মানে কি আইসিটি জি, কিন্তু 9 এরটা এসেছে, 10 এরটা আসেনি? আসে নাই তো এখনো। আসে নাই এখনো। আচ্ছা ঠিক আছে, 10 এরটার সময় আমার নামটা দিবা, আর 9 এর তো আমাদের মনির স্যার আছেন। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে 10 থেকে 14 পৃষ্ঠা হলে আমাদের প্রথম অধ্যায়টা আবার রিভিশন দেওয়া শেষ হয়। পৃষ্ঠা নাম্বার 10 থেকে 14। সবাই কি বইটা নিয়ে বসেছো মেয়েরা? আমিও শেয়ার করছি বইটা, দেখো। দেখো 10 পৃষ্ঠায় বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি।
আচ্ছা দেখো, বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি সবাই কি দেখছো? সবাই আমার স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছো? আমার স্ক্রিনটাকে সবাই দেখতে পাচ্ছো মেয়েরা? জি মিস। পার্টিসিপেন্টস হয়েছে 16 জন। কাজী আরিশা আছো? জি মিস। আছো না? আচ্ছা একটু পড়ো তো, এই যে বাংলাদেশের কর্মক্ষেত্রের আইসিটিটা একটু পড়ো। আর তোমরা যারা বাকিরা শুনছো একটু দাগ দিয়ে রাখো, আমি এখান থেকে আবার প্রশ্ন করব। কাজী আরিশা পড়া শুরু করো। বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাব ও পরিসর ক্রমাগত বেড়ে চলেছে। কর্মক্ষেত্রে আইসিটির দু ধরনের প্রভাব লক্ষ্য করা যায়। প্রথমত, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটির প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণ। অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। প্রচলিত কর্মক্ষেত্র এবং পুরাতন ব্যবসা বাণিজ্যে আইসিটি ব্যবহারের ফলে কর্মীদের দক্ষতা, জবাবদিহিতা ও সচ্ছলতা বেড়েছে। অন্যদিকে এর স্বচ্ছতা, ফলে একটু শোনো, সচ্ছলতা না স্বচ্ছতা। স্বচ্ছতা বেড়েছে। অন্যদিকে এর ফলে সেবার মানও উন্নত হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ চাকরির ক্ষেত্রে আইসিটি ব্যবহারের সাধারণ দক্ষতা একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে ধরা হয়। ব্যাংক, বীমা থেকে শুরু করে বহুজাতিক কোম্পানি, সরকারি দপ্তরে কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসর থেকে উপস্থাপনা সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং থেকে ইমেল, নানা ধরনের বিশ্লেষণী সফটওয়্যার ইত্যাদিতে দক্ষ হতে হয়। পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত সফটওয়্যার যেমন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহারেও পারদর্শিতা অর্জন করতে হয়। অন্যদিকে আইসিটি নিজেই একটি বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। কেবল দেশে নয়, আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এই কাজের একটি বড় অংশ দেশে বসেই সম্পন্ন করা যায়। আউটসোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। আচ্ছা এখান থেকে যদি প্রশ্ন হয়, প্রশ্নটি পারা যাবে? বিশেষায়িত সফটওয়্যার বলতে কি? বিশেষায়িত সফটওয়্যার বলতে কি বুঝো, পারা যাবে মেয়েরা? নাবিলা বলো তো। নাবিলা, রোল 16, বিশেষায়িত সফটওয়্যার নাম বলো তো একটা। আসছেন নাবিলা, শুনতে পাচ্ছ আমাকে? কি অবস্থা, কাদেরকে নিয়ে ক্লাস করছি? হ্যাঁ নাবিহা, রোল 3 সায়েন্সের, রোল 3 নাবিহা। নাবিহা বলতে পারবা বিশেষায়িত সফটওয়্যার নাম? নাবিহা শুনতে পাচ্ছ? মেয়েরা তোমরা কি জয়েন করে অন্য জায়গায় চলে গিয়েছো? নো মিস। তাহলে তামান্না 32 রোল কমার্সে, শুনতে পাচ্ছ? তাসমিয়া ইসলাম সায়েন্সের 35 রোল আছো? জি মিস। আচ্ছা শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। একটা বিশেষায়িত সফটওয়্যার নাম বলো তো। যেমন ব্যাংকিং সফটওয়্যার। হ্যাঁ জোরে বলো। ব্যাংকিং সফটওয়্যার। ব্যাংকিং সফটওয়্যার, ঠিক আছে। তো এখানে পড়া বুঝতে কোথাও কারো কোনো সমস্যা হয়েছে এইটুকুতে? নো মিস। আচ্ছা সামাজিক যোগাযোগ ও আইসিটি, সামাজিক যোগাযোগ ও আইসিটিটা পড়ো তো। তাসমিয়া কে আছো? তাসমিয়া ইসলাম 35 রোল।
সায়েন্সের একটু জোরে পড়ো, একটু কাছে এসে পড়ো, তাহলে শুনতে পাবো। আমাদের ইয়েটা কাছে, তোমাদের স্পিকারের কাছে এসে পড়ো। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের যোগাযোগের প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। এর অর্থ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলেই বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। ইন্টারনেটের ব্যবহারেই মেইল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ অনেকাংশে সহজ। ইন্টারনেট গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার। ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ এর অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ, আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন। এছাড়া এতে অডিও ও ভিডিও প্রকাশ করা যায়। ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে, তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ। www.statica.com এর রিপোর্ট জুলাই থেকে সেপ্টেম্বর 2018 অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2.7 বিলিয়ন। টুইটারও একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা। তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে। এতে ব্যবহারকারীদের সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয়। এই জন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইটও বলা যায়। 140 অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সেই সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন। কোন সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুসারী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এখানে বুঝতে কার কার অসুবিধা আছে একটু বলো তো। এখান থেকে প্রশ্ন কি কি হতে পারে, আমাকে 4টা প্রশ্ন বলো। চারটা প্রশ্ন কি কি হতে পারে একটু বলো তো প্রশ্নগুলো। এই যে সামাজিক যোগাযোগ ও আইসিটি থেকে 4টা প্রশ্ন কি কি হতে পারে বলতে পারবা? মেয়েরা শুনতে পাচ্ছ আমাকে? বলো। সামাজিক জীবনে হচ্ছে বলো, আইসিটি গুরুত্ব। ভালো করে বলো, সুন্দর করে বলো, স্পষ্ট করে। নুসাইবা ইসলাম, নুসাইবা ইসলামের 4টা প্রশ্ন কি কি হতে পারে একটু বলো তো। প্রজ্ঞা আছো? জি মিস। হ্যাঁ বলো তো 4টা প্রশ্ন কি কি হতে পারে। মিস, হতে পারে যে ফেসবুকে মানে কি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে, তারপর ফেসবুক কবে প্রথম চালু করা হয়েছিল, তারপর তারপর
টুইটার থেকে টুইটার এখন বর্তমানে ফেসবুকের কত মানুষ ফেসবুক ইউজ করছে, হুম, তারপর বলো। টুইটারের সীমাবদ্ধ ক্যারেক্টার এর সংখ্যা কত? 140। আচ্ছা, 4টা হয়েছে। আর একটা দেখো, হতে পারে এই টুইটারকে আর কি নামে ডাকা হয়? টুইটারকে আর কি নামে ডাকা হয়? মাইক্রো ব্লগিং, মাইক্রো মানে ছোট ব্লগিং এর একটা সাইটও বলা হয়। ঠিক আছে, মাইক্রো ব্লগিং এর একটি সাইটও বলা হয় টুইটারকে। আচ্ছা, বিনোদন ও আইসিটি। বিনোদন ও আইসিটি, রায়তা আছো? রায়তা আছো, শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। হ্যাঁ, বিনোদন আইসিটিটা তুমি করো। বিনোদন ও আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদনের জগতে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। এটি ঘটেছে দুইভাবে। প্রথমত, বিনোদনটি কিভাবে মানুষ গ্রহণ করবে সেই প্রক্রিয়াতে সেটা মৌলিক পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটা গুণগত পরিবর্তন হয়েছে। দেখা যাক বিনোদন গ্রহণের প্রক্রিয়ায় পরবর্তীটি কিভাবে ঘটছে। একটা সময় ছিল যখন বিনোদনের জন্য মানুষকে ঘরের বাইরে যেতে হতো, সিনেমা দেখতে হলে যেতে হতো, খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো, গান শুনতে হলে গানের জলসায় যেতে হতো। তখন এ ধরনের এখন বিনোদনের জন্য এখন এ ধরনের বিনোদনের জন্য মানুষের আর ঘর থেকে বের হতে হয় না। প্রথমে রেডিও, তারপর টেলিভিশন এসেছে, তারপর এসেছে কম্পিউটার। একসময় কম্পিউটার সংযুক্ত হয়েছে ইন্টারনেটের সাথে। আমরা আবিষ্কার করেছি একজন মানুষ চার দেওয়ালের ভেতরে আবদ্ধ থেকে পৃথিবীর প্রায় সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে। প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মূল কাজ ছিল কম্পিউট বা হিসাব করা। শুধু বড় বড় প্রতিষ্ঠান বা সরকার একটা কম্পিউটারের মালিক হতে পারত। প্রযুক্তির উন্নতির সাথে সাথে কম্পিউটার সহজলভ্য হয়ে এসেছে এবং এক সময় মানুষ তার নিজের ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছে। কম্পিউটার যখন শক্তিশালী হয়েছে তখন একটি শুধু লেখালেখি বা হিসাব নিকাশের জন্য ব্যবহৃত না হয়ে ধীরে ধীরে বিনোদনের জন্য ব্যবহৃত হতে করেছে। এখন সাধারণ মানুষ কম্পিউটারকে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করে বিনোদনের জন্য। গান, চলচ্চিত্র, আলোকচিত্র সবকিছুই এখন কম্পিউটার দিয়ে করা যায়। তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটিতে যেরকম পরিবর্তন এসেছে সেটি ঠিক সেরকম পরিবর্তন এসেছে বিনোদনের বিষয়গুলোতে। সঙ্গীতকে ডিজিটাল রূপ দেয়া এখন আমাদের কম্পিউটারে গান শুনতে পারি। ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি। সিডি, রোম কিংবা ভিডিও এর তোমাদের বই ভিডিও আছে নাকি? আমার বইতে একটু মানে ও আচ্ছা আচ্ছা, মানে একটু চেঞ্জ হয়েছে, প্রিন্টিং এর প্রবলেম। আচ্ছা। ডিভিডি বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণে তথ্য রাখা সম্ভবপর হয়েছে। সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনে ডিভিডি থেকে চলচ্চিত্র দেখা এখন খুবই সাধারণ একটা বিষয়। ফাইবার অপটিক্স নেটওয়ার্ক বসানোর পর দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে। কাজেই এখন একজনকে আর গান শোনার জন্য কিংবা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করতে হয় না। ইন্টারনেট ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, রেডিও বা টেলিভিশনের চ্যানেলগুলো এখন ইন্টারনেট ব্যবহার করে শোনা ও দেখা যায় এবং সেগুলো অনেক সময় রেকর্ড করা থাকে বলে কাউকে আর কোনো কিছুর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না। এখন সেটি দেখা ইচ্ছে করলে তখনই সেটি দেখা যায়। যখন এটি দেখার ইচ্ছা করে তখনই সেটা দেখতে পারে।
তথ্য প্রযুক্তি উন্নত হবার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে যেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না। তার একটি হচ্ছে কম্পিউটার গেম। সারা পৃথিবীতে যখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমের জন্ম হয়েছে, পৃথিবীর কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখেই আমরা কি আন্দাজ করতে পারি আন্দাজ করতে পারি একটি বিনোদনের অত্যন্ত সফল একটি মাধ্যম। এর সাফল্যের প্রধান একটি কারণ হচ্ছে একটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক একজন মানুষ সবাই তার নিজের রুচি মাফিক আনন্দ নিতে পারে, একজন আরেকজনের সাথে কম্পিউটার গেম খেলতে পারে, কম্পিউটারের সাথে খেলতে পারে, এমনকি নেটওয়ার্ক ব্যবহার করে বাইরে কারো সাথেও খেলতে পারে। সত্যি কথা বলতে কি, অনেক ক্ষেত্রে এই বিনোদন উপভোগ উপভোগের তীব্রতা তীব্রতা এত বেশি হতে পারে যে সেটি এক ধরনের আসক্তি জন্ম নিতে পারে এবং সে সে কারণে কারণে কম্পিউটার গেম উপভোগ করার ব্যাপারে সারা পৃথিবীতেই সবাইকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। তথ্য প্রযুক্তির বিনোদন সৃষ্টির ব্যাপারেও এক ধরনের বড় ভূমিকা রেখেছে। অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা এক সময় অনেক কঠিন একটা বিষয় ছিল। তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে এখন একটি অনেক সহজ হয়ে গেছে। শুধু তাই নয়, সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতার কারণে সম্পূর্ণ নতুন এক ধরনের ব্যাপার ঘটতে শুরু করেছে। সত্যিকারের অভিনেতা অভিনেত্রী ছাড়াই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের ডিজিটাল অভিনেতা অভিনেত্রী জন্ম হতে শুরু করেছে। হুম। বিখ্যাত ব্যবসায় ফল চলচ্চিত্রে ব্যবসা সফল ব্যবসা সফল চলচ্চিত্রে কাল্পনিক প্রাণী, ডাইনোসর কিংবা বিভিন্ন জগতে প্রাণী তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটারের ব্যবহার করা এখন অত্যন্ত সাধারণ একটি বিষয়। এক কথায় আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির কারণে শুধু যে নতুন নতুন বিনোদনের জন্ম নিয়েছে তা নয়, সেই বিনোদনগুলো এখন একেবারে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এটি মাত্রা শুরু। ভবিষ্যতে আইসিটি নির্ভর বিনোদন কোন পর্যায়ে যাবে এটি কল্পনা করা অসম্ভব। অসম্ভব। ধন্যবাদ রায়তা তোমাকে। তোমাদের আসলে অনেকদিন ধরে হয়তো রিডিং পড়া হচ্ছে না, যার জন্য হয়তো একটু তোমাদের সমস্যা হচ্ছে, কিন্তু সুন্দর পড়েছো। ধন্যবাদ রায়তা তোমাকে। এখানে দেখো তো কারো কোথাও বুঝতে অসুবিধা আছে? কেউ কি শুনছো নাকি রায়তা একাই পড়লো আর আমি শুনলাম? শুনছো দু একজন? আচ্ছা, কোথাও বুঝতে অসুবিধা আছে? কম্পিউটারটা যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু গণনা কাজের সুবিধার কথা চিন্তা করেই এটিকে তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি বিনোদনের মাধ্যম হিসেবে তৈরি হয়েছে। বিনোদনের ক্ষেত্রে এটিকে এখন অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা বলি যে কাউকে যদি বনবাসে পাঠাতে হয়, তাকে শুধুমাত্র একটা ইন্টারনেটের কানেকশন দিয়ে একটা ডিভাইস দিলে সে কিন্তু সারা জীবন থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কি বলো তোমরা? মানে একদম সময় কেটে যাবে তার। তো দেখো, এখন বিনোদনের প্রধান মাধ্যম হয়ে গিয়েছে ইন্টারনেট বা কম্পিউটার, যেটাকে আমরা বলছি না কেন। তো প্রথমে কিন্তু তৈরি হয়েছিল কম্পিউট অর্থ গণনা করা। আর যে কোনো জিনিস আমরা যখনকার জিনিস তখনই দেখতে হবে, দরকার নেই। আমরা কি হতাম, একসময় যেমন 8টার সময় অনুষ্ঠান হবে 8টার সময় যে বসে থাকতাম, এখন কিন্তু যদি নাও দেখতে পারি কোনো অসুবিধা নেই, আমরা পরবর্তীতে আবার ইন্টারনেট থেকে দেখে নিতে পারি। এই সুবিধাগুলো এখন আমাদেরকে এনে দিয়েছে। আচ্ছা, ডিজিটাল বাংলাদেশ দেখো, বর্তমান সরকার প্রথমবারের মতো 2021 সালের মধ্যে, এই যে বর্তমানে যে সালটা চলছে, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে। একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। 2021 সালে তার অর্ধ শতাব্দী পূর্ণ হবে, 50 বছর পূর্ণ হচ্ছে আর কি। সে কারণে এই সময়ের ভেতর আমাদের প্রিয় মাতৃভূমিকে একটি বিশেষ জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল। তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এই দেশের সরকার এবং সাধারণ মানুষ সবাই একটা বড় উদ্যোগ নিয়েছে।
তো ডিজিটাল বাংলাদেশ যে আমাদেরকে এই প্যান্ডামিক সিচুয়েশনে আরো বেশি ডিজিটাল বাংলাদেশ করতে সহায়তা করেছে। দেখো এখন ছোট বড় সবাই কিন্তু আমরা মোটামুটি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। প্রথমেই আমাদের জানা দরকার অ্যানালগ এবং ডিজিটাল কথাটি দিয়ে আমরা কি বোঝাই। পরিবর্তনশীল অর্থাৎ বিচ্ছিন্ন ডাটাকে যখন সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অ্যানালগ সংকেত বলা হয়। উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন তাপমাত্রার কথা ধরা যাক। দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয়। এই অনুভূত তাপমাত্রাকে যখন সংকেত রূপে প্রকাশ করি তখন তাকে অ্যানালগ সংকেত বলি। অ্যানালগ সংকেতের সাহায্যে আমরা নির্ভুল এবং সূক্ষ্ম তথ্য পাই না, প্রাপ্ত মানের তারতম্য থাকে। এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয়। এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায়। ডিজিটাল মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যবহৃত এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কতগুলো কথা আছে এখানে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। যেমন ধরো কাঁটাযুক্ত ঘড়ি অ্যানালগ সংকেত প্রকাশ করে, পক্ষান্তরে কাঁটাবিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে। যেমন কাঁটাওয়ালা ঘড়িকে অনেক সময় আমরা 10:35 বাজে বা 10:34 বাজে, তখন আমরা কিন্তু বলে দিই 10:35 বাজে বা 10:36 বা 40 বাজে বলে দিই। কিন্তু ডিজিটাল ঘড়িকে আমরা 10:36 বাজে 36 বাজে এত সেকেন্ড বলতে পারি, কিন্তু অ্যানালগ ঘড়িতে এটা বলা সম্ভব হয় না। সেজন্য বলছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস ডিজিটাল ক্ষেত্রে বলা সম্ভব হয়। পক্ষান্তরে বিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে। তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহার করা হয়নি। এটি আরো অনেক ব্যাপক। ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয়। সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং দারিদ্র্য মোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতার পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনী চিন্তা করা খুব জরুরি। ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা। তার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সকল শ্রেণীর সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার 4টি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে। একটু ভালো করে খেয়াল করবা, এগুলোকে একটু দাগ দিয়ে রাখো। এগুলো হচ্ছে কি কি? মানব সম্পদ উন্নয়ন, জনগণের সম্পৃক্ততা, সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তির ব্যবহার। পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তি প্রসারের কাজটি শুরু করেছে দেরিতে, তাই অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে। অতীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করলেও বর্তমানে এটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে। সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেটের সংযোগ প্রদান সম্ভব হচ্ছে। প্রযুক্তি প্রসারে একটি সুন্দর দিক রয়েছে। কোনো দেশ বা জাতির একটি নির্দিষ্ট প্রযুক্তিতে পিছিয়ে থাকলে সবসময় তাদের পিছিয়ে থাকতে হয় না। বড় বড় লাভ, এটা নাম শুনবা, লিপ ফ্রগ মানে বড় বড় লাভ, ফ্রগ মানে হচ্ছে ব্যাঙের বড় বড় লাভ, ব্যাঙ কিন্তু আস্তে আস্তে লাফায় না, অন্যদের ধরে ফেলা যায়। তাই বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে অন্য দেশের সমান হবার চেষ্টা করছে। এটাকে বলা হয় লিপ ফ্রগ। নাম শুনবে এই কথাটা, যে লিপ ফ্রগ দিতে হবে, কাউকে যদি ধরতে চাই আমাদের লিপ ফ্রগ দিতে হয়। এই কথাটা মাঝে মাঝেই শুনবা তোমরা। সরকারের আগ্রহের কারণে দেশের তথ্য প্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে। সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাত্র 1-1.5 দশক আগেও এদেশে টেলিফোনের সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য। এখন নির্দ্বিধায় বলা যায় এদেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে। ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে। প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিসগুলোতে ই সেন্টার রূপান্তরিত করে মোবাইল মানি অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল এবং ন্যাশনাল ইনফরমেশন সেল দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন। মোবাইল টেলিফোন দিয়ে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন, পাবলিক পরীক্ষার ফলাফল জানা কিংবা ট্রেনের টিকিট কেনার মতো কাজগুলো নিয়মিতভাবে করা হচ্ছে। স্কুল কলেজে তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ সংযোজন করা হয়েছে। এই বইটি তার প্রমাণ। দেশের অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে। দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যোগ দেওয়ার পাশাপাশি
নিজেরা কোম্পানি গড়ে তুলছে এবং বিশাল সংখ্যক তরুণ তরুণী ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং করে দেশের অর্থনীতিকে মজবুত করছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই পরের পারাটা একটু দাগ দিবা। 2018 সালের 12ই মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিনে বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের দেশ আরো এক ধাপ এগিয়ে গেল। স্যাটেলাইটটি বাংলাদেশ থেকে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি নানা ক্ষেত্রে সুফল পাওয়ার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে। টেলিভিশন সেবা এবং জাতীয় নিরাপত্তার কাজেও এই স্যাটেলাইট ব্যবহার করা যাবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও ব্যবস্থাপনা নতুন মাত্রা যোগ হবে। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে সাথে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হবে। তথ্য প্রযুক্তির এই সাফল্য শুনে কেউ যেন মনে না করে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। এটি মোটেও সত্যি নয়। এই পথে আমাদের আরো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষই গ্রামে থাকে, তাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে এই গ্রামীণ মানুষকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা। সেজন্য এখনো বিশাল অবকাঠামো গড়ে তুলতে হবে। তথ্য প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে এক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রয়োজন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান বাড়াতে হবে। আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। ই-গভর্নেন্সের মাধ্যমে সকল কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে তাদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে উৎসাহী করতে হবে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয় করতে হবে। তাহলেই আমরা প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তো এই যে আমাদের আজকের এই প্রথম অধ্যায়টা শেষ হলো, রিভিশন মানে শেষ হলো। এখানে কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? মেয়েরা নো মিস। কারো বুঝতে কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এখান থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের যদি বুঝতে অসুবিধা না থাকে, আমাদের যদি স্কুল খুলবে, খুব শীঘ্রই শোনা যাচ্ছে স্কুল খুলবে, আমরা কিন্তু পরীক্ষা নেওয়া শুরু করব। ঠিক আছে? তো আমার সময় আর কত মিনিট আছে? 2 মিনিট আছে। এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। নো মিস। কারো কোথাও বুঝতে অসুবিধা নেই? আগামীকালকে তোমাদের ওই যে ব্যবহারিকের ক্লাসটা হলে শেষ হয়। আর ব্যবহারিক কি তোমাদের শেষ করছো তোমরা মেয়েরা? জি মিস। 5 পর্যন্ত শেষ। হ্যাঁ, 5 পর্যন্ত সবার শেষ হচ্ছে। আমাদের 6 নাম্বারটা হলেই শেষ হয়ে যায়। তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা 6 নাম্বারটা শেষ করব। আজকে কি ব্যবহারিক আছে তোমাদের ক্লাস সায়েন্সের? বায়োলজি। না, আমি তো অফিসে। না, অফিসে নাম্বার 01711। আচ্ছা, মেয়েরা বুঝতে অসুবিধা না থাকলে আমি তাহলে ক্লাস শেষ করি, কেমন? জি মিস। ঠিক আছে, তোমাদের আজকে বায়োলজি আর আর্টস কমার্স তো নাই। তো আগামীকাল তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করবে। ব্যবহারিক ক্লাসটা আমাদের লাস্টেরটা কালকেটা শেষ করব। আর তারপরে আমরা ব্যবহারিক ক্লাসটা কালকে শেষ করার পরে আমি আর ব্যবহারিক ক্লাস কিন্তু আর নিব না। হ্যাঁ, তো কালকে সবাই অবশ্যই জয়েন করো। আর তোমরা আমাকে আমার ইনবক্সে দিয়ে দিও তোমাদের ব্যবহারিকের লেখাগুলো। ভালো থেকো সবাই। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।